তো আজকে আমরা শুরু করব হুইস্টন ব্রিজ এবং ওই হুইস্টন ব্রিজের তার ক্যালকুলেশন সমস্ত কিছু শিখব এবং বিশেষ করে আজকে হুইস্টন ব্রিজের যত রকম অ্যাপ্লিকেশান হয়, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টের অ্যাপ্লিকেশান, তার মধ্যে যেমন আছে মিটার ব্রিজ আছে, পোটেনশিওমিটার আছে, তো সেই সম্পর্কে পুরো ডিটেল ডিসকাস করবো এবং সবশেষে আজকে এই হুইস্টন ব্রিজের কনসেপ্ট লাগিয়ে যত রকম নিউমেরিক্যালস প্রবলেমগুলো হয় সার্কিট থেকে সমস্ত কিছু ডিসকাস করব। তো চলো শুরু করি। আজকে প্রথম ডিসকাস করব, হেডিং বানাও, হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ এরকম হঠাৎ অদ্ভুত নাম হলো কেন? চ্যাপ্টারের নাম ইলেকট্রিক, নাম দিয়ে আছে ব্রিজ। সায়েন্টিস্টের নাম হুইস্টন, সে রেজিস্ট্যান্সগুলোকে এমনভাবে সাজিয়েছিল দেখতে পুরো ব্রিজের মতো। অ্যাকচুয়ালি দেখবে তুমি যত রকম কঠিন কঠিন সার্কিট আছে, তুমি যদি দেখো যে একটা সার্কিট আছে 5টা কি 6টা রোদ দিয়ে তৈরি এবং সেই সার্কিটের কিছু মাথা মুন্ডু বুঝতে পারো নি, তার না আছে সিরিজ কম্বিনেশন বুঝে যায়নি, প্যারালাল না বুঝে যায়নি, তাকে পোটেনশিয়াল ডিভাইডার লাগালেও হবে না। যদি এরকম কোনো কমপ্লেক্স সার্কিট চলে আসে, তাকে তুমি সিম্পলি এই হুইস্টন ব্রিজের কনসেপ্ট লাগিয়ে দিবে, অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে হুইস্টন ব্রিজ মানে জাস্ট 5টা রেজিস্ট্যান্সকে যদি তুমি এভাবে সাজাও আর কি, পাঁচটা রেজিস্ট্যান্সকে তুমি, এই 4টা হলো, আরেকটা এই মাঝামাঝি যোগ হবে, বুঝতে পারছো? এই দেখতে পুরো সে ঘড়ির মতো একটা তৈরি হয়ে গেছে। এই যে 5টা রেজিস্ট্যান্সের কম্বিনেশান, এই কম্বিনেশনটাকে বলা হয় হুইস্টন ব্রিজ। কিন্তু পার্টিকুলার তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে ব্যালেন্সড হুইস্টন ব্রিজ, মানে যাকে বলা হয় নিস্পন্দ অবস্থায় হুইস্টন ব্রিজ। সেটা দেখবো এবারে। তাহলে আচ্ছা, রোদগুলোর নাম দিয়ে দাও। ধরো R1, R2, R3, R4, R5। এই যে 5টা রোদের কম্বিনেশন দেখতেছ, দেখতে পুরো ঠিক ঘড়ির মতো ব্যাপারটা, হ্যাঁ, একেই বলা হয় হুইস্টন ব্রিজ। তাহলে মনে রাখবে, যে কোনো ইলেকট্রিক সার্কিটে, মানে যে কোনো বলতে 90% কেসে এটা হয় আর কি, সঠিক বলে ধরে নেওয়া হয় যে যেখানেই 5টা কি 6টা রোধের কোনো সার্কিট দেওয়া থাকবে, এখানে তো 5টা আছে, 6টাও থাকতে পারে কখনো কখনো, ঠিক আছে, এবং সেখানে যদি তুমি সাধারণভাবে তার ক্যালকুলেশন না করতে পারো, সে তুল্য রোধ হোক কি তার কারেন্ট হোক, ভোল্টেজ হোক, যে কোনো ক্যালকুলেশন, তাকে তুমি সিম্পলি এই হুইস্টন ব্রিজে লাগাবে, কাজ শেষ। তাহলে মিনিমাম মনে রাখবে 5টা কি 6টা রেজিস্ট্যান্স থাকতে হবে, 5টা থাকতে পারে বা 6টা রেজিস্ট্যান্স, এটা ব্যাপার, ঠিক আছে। এটা হচ্ছে হুইস্টন ব্রিজ। তো তোমাদের সিলেবাসে যেটা স্পেশাল আছে সেটা হচ্ছে প্রতিমিত অবস্থায় হুইস্টন ব্রিজ বা নিস্পন্দ অবস্থায়। নিস্পন্দ অবস্থায়, নিস্পন্দ বা অনেকে প্রতিমিত বলে, হ্যাঁ, প্রতিমিত মানে ব্যালেন্সড, প্রতিমিত অবস্থায় হুইস্টন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ। ওই একই রকম সার্কিটটা হবে, অর্থাৎ ওই একটা ওই ঘুড়ির মতো জাস্ট ব্যাপারটা থাকবে আর কি সার্কিটের মধ্যে। এবার আঁকতে হবে ব্যালেন্সড অবস্থায়, ওটাতে এমনি যে কোনো হুইস্টন ব্রিজ, ও ব্যালেন্স আছে না ব্যালেন্স নেই বোঝা যায়নি। তুমি এর দু প্রান্তে একটা ব্যাটারির সঙ্গে যোগ করে দাও, ঠিক আছে, আর এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে একটা গ্যালভানোমিটার লাগিয়ে রাখো। গ্যালভানোমিটারের কাজ কি হয়, ওর মধ্যে দিয়ে কারেন্ট গেলে ওর ডিফ্লেকশন দেখায়, ঠিক, সে বলছিলাম যে এদিকে মেকে যায় বা এদিকে মেকে যায়, ঠিক, এটা কাঁটা লাগানো আছে, জি ফর গ্যালভানোমিটার, ঠিক আছে। আচ্ছা, এই রেজিস্ট্যান্সগুলোর নাম দিই আমি এবারে, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। দেখো, যখন এই হুইস্টন ব্রিজ ব্যালেন্সড কন্ডিশনে থাকবে তখন এই মাঝের যে রোদটা দেখতেছো, মানে যেখানটা আমি এখন গ্যালভানোমিটার লাগিয়ে রাখছি,
ওখান দিয়ে কোনো কারেন্ট যাবে না। আমি তখনই একটা হুইস্টন ব্রিজ ব্যালেন্স আছে বলে বলবো যখন এই মাঝের টার্মিনালটা দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। কোন শর্তে? একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যায় না যদি তার দুদিকের বিভব প্রভেদ সমান হয়। কারণ কারেন্ট কেন যায় আমরা সবসময় জানি, উচ্চ থেকে নিম্নের দিকে কারেন্ট যায়, তার মানে একটা বিভব প্রভেদ থাকতে হয়। যদি এই পয়েন্টটা ধরো নাম দিয়ে দিই, এই পয়েন্টটা এক্স, এই পয়েন্টটা ওয়াই, যদি এই এক্স ওয়াই দুটো পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ না থাকে, দুটো যদি সমান বিভবের হয়, ধরো এখানেও 5 ভোল্ট এখানেও 5 ভোল্ট, তাহলে এখান থেকে কোনো কারেন্ট যাবে না। তখন আমি বলবো যে এই হুইস্টন ব্রিজটা হচ্ছে ব্যালেন্স কন্ডিশনে আছে এবং তার লাভটা কী হয়, একটা তারের মধ্যে যদি কারেন্ট না যায় তাহলে ওই তারটা রাখাও যা, খুলে দিবাও তা। তা তুমি ভাবো, দেখো এই সার্কিট যদি আমি যদি এই সার্কিট থেকে যদি এই রোধটা যদি বাদ দিয়ে দিই তাহলে তো হিসাব সোজা হয়ে যাবে। এই দুটো শ্রেণীতে পড়ে আছে, তার সঙ্গে এটা শ্রেণী, দুটো সমান্তরাল, যদি না খুলি হবে না। বুঝতে পারছো? এই হচ্ছে হুইস্টন ব্রিজ আমাদেরকে হেল্প করে এরকম কমপ্লেক্স সার্কিটকে সোজা করে করা। ঠিক আছে, তাহলে লিখো যে নিস্পন্দ অবস্থায় থাকার শর্ত হলো, নিস্পন্দ অবস্থায় থাকার শর্ত হলো, কি শর্ত? যদি এক্স আর ওয়াই এর বিন্দুতে বিভব সমান হয়, মানে ভি অফ এক্স সমান ভি অফ ওয়াই, এবং ওর ফলে কি হবে, ওর হচ্ছে মধ্যে দিয়ে কারেন্ট, মানে গ্যালভানোমিটারের মধ্যে কারেন্টকে কি লিখেছে, আইজি, মনে আছে? তাহলে ওর মধ্যে দিয়ে আইজিটা হবে 0। আচ্ছা, একটা নাম দিয়ে দিতে পারো এটাকে, ধরো এই বিন্দুর নাম দিলাম এ, এই বিন্দুর নাম দিলাম বি, নাম দিয়ে রাখো, কাজে লাগাবো। বলো এই বেসিক ব্যাপারটা বুঝতে পারছো না, কারণ এটাই হচ্ছে হুইস্টন ব্রিজের মেন কনসেপ্ট, যে যখন দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ মানে বিভজন সমান হয়ে যাবে তখন ওর মধ্যে কোনো কারেন্ট যাবে না, তার ফলে ওই তারটা লাগিয়ে রাখাও যা, খুলে নেবাও তা। ঠিক আছে, তার থাকতে পারে, আমি রেজিস্ট্যান্স লাগিয়ে রাখতে পারি, যা কিছু থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা যদি এই নিস্পন্দ অবস্থায় থাকে, একে ইংলিশে বলে ব্যালেন্সড কন্ডিশন। ঠিক আছে, ব্যালেন্সড কন্ডিশন, যদি ব্যালেন্স কন্ডিশনে থাকে তাহলে কিন্তু আমি এই রেশিওটা বলতে পারি, এই রোধ বাই এই রোধ সমান এই রোধ বাই এই রোধ, মানে পি বাই কিউ সমান আর বাই। বুঝতে পারছো? এই বেসিক ফর্মুলা লাগিয়ে আমি যে কোনো একটা আননোন রোধকেও মাপতে পারি। 4টার মধ্যে 3টা জানা থাকবে, একটা জানা থাকবে না, তাহলে তুমি জানতে পারবে আর ব্যালেন্স কন্ডিশন থেকে। তাহলে ধরো আমি ধরলাম এই এসটা হচ্ছে আননোন, এটার মান জানিনি আমি, তাহলে এখান থেকে এসের মান কত আসবে? আসবে দেখো কিউ বাই পি ইন্টু আর, এটা। ঠিক আছে, এইভাবে একটা হুইস্টন ব্রিজ কাজ করে। এবার করব, এই যে আমি দুম করে বলে দিলাম পি বাই কিউ সমান হবে আর বাই এস, ওকে আমাকে প্রুফ করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। ঠিক আছে, এবার আমি করব ওই ব্যালেন্স হুইস্টন ব্রিজের যে কন্ডিশনটা আসছিল তার প্রতিষ্ঠা। আচ্ছা, ওর জন্য দেখো এখানে এক্স ওয়াই নাম রাখলেও হয়, কিন্তু আমি এবিসিডি করলে একটু ভালো হয় আর কি। ঠিক আছে, তাহলে নামটা চেঞ্জ করে দাও, এটা এবি থাকবে, এটা সি করে দিই, এটা ডি। আমি ধরি যে আমার এই যে ব্যাটারিটা ছিল এর বিভব ধরো ভি ছিল, ওর ফলে এখান থেকে আই কারেন্ট যাচ্ছিল। এখন দেখো দুটো রাস্তায় ভাগ হয়ে গেছে, তাহলে সেই কেসিএল নিয়ম যদি লাগাই আমি, তাহলে এখান দিয়ে কারেন্ট যাবে ধরো I1, এটাতে যাবে I2। দেখো এই I1 কারেন্ট এখান দিয়ে যাওয়ার সময় এই সি বিন্দু থেকে এদিকে কিন্তু প্রবেশ করবে না, কারণ আমি ব্যালেন্স কন্ডিশনে কি বলে রাখছিলাম, এখান দিয়ে কোনো কারেন্ট যায় না। তাহলে ওখান থেকে কারেন্ট না গেলে তাহলে ওই পুরো I1টা তো এখান দিয়েই পাস করে যাবে। ঠিক, আবার এও একই হবে, এও I2 এখান থেকে আসবে, পুরোটা এখানে চলে যাবে। কারণটা বুঝতে পারছো কি? কারণ যেহেতু এর বিভব প্রভেদ, বিভবটা সমান আছে দু প্রান্তের, এখান থেকে কোনো কারেন্টই যাবে না। তো ওখান থেকে যদি কারেন্ট না যায় তাহলে ওই তার থাকাও যা না থাকাও তা, মানে আলটিমেট হচ্ছে এই পুরো কারেন্টটা এখান দিয়েই পাস করে যাবে, এখান দিয়ে আর এখান দিয়ে। এবার আমি জাস্ট এর প্রত্যেকটা বাহু ধরে ধরে হিসাব করবো। ঠিক আছে, প্রথম করবো আগে এসি বাহুর জন্য। এসি বাহুর ক্ষেত্রে আচ্ছা বলো এই দুই বিন্দুর বিভব পার্থক্য কী হবে? এই বিন্দু এ আছে মানে এর বিভব হচ্ছে ভিএ ভিসি, ভিএ মাইনাস ভিসি। তোমরা ভি সমান কি জানো? আই আর।
তাহলে আই হচ্ছে ওর I1 আর এর রোধ হচ্ছে পি। সিম্পলি আমি করছি ভি সমান IR, বিভব প্রভেদ সমান হয় কারেন্ট ইন্টু রোধ। তো ওর পরেটা করো সিবির মধ্যে, হ্যাঁ সিবি বাহুর ক্ষেত্রে, তাহলে সেটা আসবে ভিসি মাইনাস ভিবি সমান আসবে IQ আসবে। এবার তুমি জাস্ট সিম্পল এই দুটোর রেশিও বের করো, এইটা বাই এইটা, এইটা বাই এইটা, তাহলে কি আসবে? একটা প্রথমটা আসবে VA মাইনাস ভিসি বাই ভিসি মাইনাস ভিবি সমান, ওদিকে দেখো I1 কেটে যাবে, তাহলে আসবে পি বাই কিউ। ওটা রাখো তুমি 1 নম্বর বলে, 1 নম্বর সমীকরণ। নিচে দুটো করো একই রকম। আগে করবে এ আর ডি বাহুর মধ্যে, সরি এ আর ডি বাহুর, ঠিক আছে, এ ডি বাহুর ক্ষেত্রে, এ ডি বাহুর ক্ষেত্রে কি আসবে? এর বিভব প্রভেদ VA মাইনাস ভিডি, VA মাইনাস ভিডি সমান আসবে I2R একদম। আচ্ছা ওর পর একটা আছে ডিবি বাহু, ডিবি বাহুর ক্ষেত্রে কি আসবে? VD মাইনাস ভিবি সমান আসবে I2S। ওরও আবার রেশিও বের করো, মানে এইটা বাই এইটা, তাহলে করলে আসবে VA মাইনাস ভিডি ডিভাইডেড বাই VD মাইনাস ভিবি সমান R/S, কারণ I2 কেটে যাবে। ওটা রাখো 2 নম্বর সমীকরণ। আমার নিস্পন্দ অবস্থার কন্ডিশন কি ছিল? এই বিন্দুর বিভব যা হয় এই বিন্দুর বিভবও তা হয়, মানে এইটা নিস্পন্দ অবস্থার শর্ত। নিস্পন্দ অবস্থার শর্তেই বলা ছিল পরিষ্কার একদম যে ভিসি পয়েন্টের যা বিভব হবে ওটা ইকুয়াল হবে ভিডির সঙ্গে। এই দুটো প্রান্তের বিভব একই হলে তবে তো কারেন্ট যায় না ওখান দিয়ে। তাহলে আমি এখন দেখো এই ভিডির জায়গায় ভিসি লিখতে পারি, লিখো দেখি তাহলে এইটা, এই 2 নম্বরটায়। তাহলে সেটা দেখো VA মাইনাস ভিসি বাই ভিসি মাইনাস ভিবি সমান কি আছে? R/S। এটা 3 নম্বর রাখো। এবার দেখো তুমি 1 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণের দিকে তাকাও। এখানে দেখো এই দিকে যে টার্মটা ছিল VA মাইনাস ভিসি বাই ভিসি মাইনাস ভিবি, এরও দেখো VA মাইনাস ভিসি বাই ভিসি মাইনাস ভিবি একই আছে। তাহলে বলতে পারি PQ সমান R/S, ওটা তো প্রুফ ছিল। তাহলে লিখো এখানে যে 1 ও 3 কম্পেয়ার করে তুলনা করে পাই কি হবে? P বাই কিউ সমান R/S। বুঝতে পারছো? এটাই ছিল ব্যালেন্সড অবস্থায় হুইস্টন ব্রিজের 4টা রোধের মধ্যে সম্পর্ক। বুঝতে পারছো? অবশ্যই ব্যালেন্স কন্ডিশানে, কারণ আনব্যালেন্স হুইস্টন ব্রিজ হয়, আনব্যালেন্সড। তো এইবার আমরা বেসিক্যালি যে হুইস্টন ব্রিজ পড়লাম ওই হুইস্টন ব্রিজের কনসেপ্ট লাগিয়ে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টে স্টাডি করা যায়। তার মধ্যে প্রথম পড়ব মিটার ব্রিজ। হ্যাঁ, মিটার ব্রিজ তোমরা প্র্যাকটিক্যাল করবে যখন স্কুল বা কলেজে, যখন তোমাদের ইলেকট্রিকের প্র্যাকটিক্যালগুলো পড়ে আর কি, তো সেখানে বেশিরভাগ প্র্যাকটিক্যালি সব মিটার ব্রিজের উপর পড়ে, ঠিক আছে? তাহলে একটা মিটার ব্রিজের ছবি আঁকো। হ্যাঁ, এ খুব ফ্যান্টাস্টিক একটা বিষয়। হ্যাঁ, এটা একটা মিটার ব্রিজ আর কি। এই যে মিটার ব্রিজ দেখতেছ, এর এখানটাতে একটা মিশ্র সংকর ধাতুর আর কি, এখানটাতে একটা তার ইউজ করা হয়, সরু তার। মিটার ব্রিজ দেখতে ঠিক এরকম হয়, এবং এর মাঝে যে তারটা লাগানো থাকে এটা হচ্ছে 100 সেন্টিমিটারের লম্বা, মানে 1 মিটার, ঠিক আছে? এবং ওই তারের ঠিক পাশে এখানটাতে একটা কাঠের স্কেল লাগানো থাকে মাপার জন্য। এখানে পুরো একটা স্কেল আছে কোডিং দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, স্কেলে যেমন মার দেওয়া থাকে, ঠিক আছে? এরকম আছে। এর রিডিং শুরু হচ্ছে 0 থেকে আছে আপ টু 100 সেন্টিমিটার। বুঝতে পারছো? 100 সেন্টিমিটার লম্বা থাকে পুরো এখান থেকে এতটা। আর এইগুলো যে আঁকছি এগুলো হচ্ছে চাওড়া কপারের পাত দেওয়া থাকে, কারণ আমরা কি জানি যত বেশি চাওড়া ইউজ করবো তার রোদ তত নেগলিজিবল হবে। হ্যাঁ, ওর রোদ প্রায় থাকে না বললেই চলে আর কি, ওই জন্য। আচ্ছা দেখো, তাহলে আমার সেই হুইস্টন ব্রিজের যে কনসেপ্ট ছিল, আমাকে 4টা রোদ এখানে ধরতে হবে। তাহলে PQRS,
এখানে আমি 4টে রোধ ধরবো, একটা ধরবো এখানটাতে, এই যে দুটো পাত আছে, দুটো পাতের মাঝে। বুঝেছো? এখানে একটা, আর একটা ধরবো এখানটাতে, এই ফাঁকটায়। দুটো ধরা হলো, এখনো দুটো ধরতে হবে। আচ্ছা, সেটা ধরার জন্য তোমাকে একটা ইনস্ট্রুমেন্টাল কনস্ট্রাকশন থেকে তৈরি করা হয় আর কি। এই যে মাঝের যে পাত্রা, এই পাত্রের ঠিক মিডিল থেকে, ধরো এইটা মিডিলে, ওই মিডিল থেকে একটা তার বের করা হয়, যেটা গ্যালভানোমিটার হয়ে, এটা গ্যালভানোমিটার আছে, ঠিক আছে, গ্যালভানোমিটার হয়ে এইখানে একটা জকির সাথে যুক্ত করা থাকে। জকিটা হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট আর কি, যেটা ওই তারের সঙ্গে টাচ করানো যায়, ওখানে এদিক সরানো যায়, এবং তোমার যেখানটাতে দরকার তুমি সেখানে ওকে তারের সঙ্গে টাচ করাতে পারো। এই জকিকে যেখানে টাচ করাবে তার দুদিকে দুটো রোধ হয়। যেখানটাতে তুমি জকি দিয়ে ওই তারটার সঙ্গে স্পর্শ করাবে, তার এই দিক থেকে এতটা পর্যন্ত একটা রেজিস্ট্যান্স হয়, আমি ধরি এটা হচ্ছে সেই পি রেজিস্ট্যান্সটা, আর ওই দিক থেকে ওই দিক শেষ পর্যন্ত সেটা ধরো কিউ। এই যে তারটা আমি ইউজ করছি, এটাকে বলা হয় অ্যালয়ের তার। অ্যালয় মানে মিশ্র ধাতু। ওই অ্যালয় তার ইউজ করা হয় এই কারণে, যাতে উষ্ণতা পরিবর্তনের সাথে এই রোধের পরিবর্তন না হয়। এবং এই যে তারটা ইউজ করা হয়, এটা হচ্ছে ইউনিফর্ম তার, মানে কোথাও সরু নেই, মোটা নেই, সব জায়গায় সমান। আমি এখানে লাগাবো হুইস্টন ব্রিজের কনসেপ্ট। আমাকে 4টা রোধ ধরতে হবে, 2টা পেয়ে গেছি এখানে। আচ্ছা, এটার নাম দিয়ে দাও আর, আর এটা এস। মিটার ব্রিজের সাহায্যে তুমি একদম অ্যাকুরেটভাবে, এই এমন একটা ইনস্ট্রুমেন্ট, এটা ইউজ করা হয় আননোন রেজিস্ট্যান্স মাপার জন্য। ধরো এসের মানটা তুমি বের করবে, ঠিক তো? এটা আননোন আছে, জানো নি তুমি। অ্যাকচুয়ালি হুইস্টন ব্রিজ ছাড়াও তুমি আরও অনেক বাজারে ইনস্ট্রুমেন্ট আছে, তুমি তার সাহায্যে রোধ মাপতে পারো, কিন্তু এই মিটার ব্রিজের মতো অ্যাকুরেট ভ্যালু কেউ দেয় না। এই হচ্ছে সব থেকে ক্ষুদ্র রোধকেও মাপতে পারে, 5 ওহম, 10 ওহম, তাকে অ্যাকুরেট মাপতে পারে একদম। এই জন্য এই হুইস্টন ব্রিজের কনসেপ্ট লাগিয়ে মিটার ব্রিজকে ইউজ করা হয়, এবং এর সাহায্যে নিখুঁতভাবে রোধের মান নির্ণয় করা হয়। তাহলে সেই কনসেপ্ট আমরা সেম থাকবে, সেই P/Q সমান R/S। মানে অ্যাকচুয়ালি ব্যাপার দেখো, এই মিটার ব্রিজের প্র্যাকটিক্যালগুলো কীরকম হয় বলে দিই একটু। এখানটাতে একটা ব্যাটারি যোগ করা থাকে, ব্যাটারি না দিলে কারেন্ট কোথা দিয়ে যাবে, ঠিক তো? এখানটাতে একটা ব্যাটারি থাকে, এবং ব্যাটারিটা ডাইরেক্ট থাকে না, একটা কমিউটেটর দিয়ে লাগানো থাকে। তুমি বলবে কমিউটেটর আবার কি? কমিউটেটর হচ্ছে এমন একটা মেশিন যেটা কারেন্টের ফ্লোর দিককে চেঞ্জ করা যায়, অভিমুখ চেঞ্জ করা যায়। একবার তুমি এই দিক দিয়ে কারেন্ট পাঠাবে, আবার ইচ্ছা হলে এই দিক দিয়ে কারেন্ট পাঠাবে, ব্যাটারিকে ঘোরাতে হবে না। কিন্তু ওই জাস্ট কতগুলো 4টা ঘর আছে আর কি, 4টা ঘরের 2টা চাবি থাকে, একটা কমিউটেটর মেশিন থাকে আর কি, এরকম 4টা ফুটো থাকে বা 4টা ঘর থাকে, ঠিক আছে? আমি দেখাবো ডিটেলটা, একটু জাস্ট দেখে রাখো। চাবি থাকে 2টো, ঘর আছে 4টা, চাবি 2টো। যে কোনো 2টো ঘর তুমি একসঙ্গে লাগাতে পারো, এবং সেটা পরস্পর বিপরীত ঘর। ধর এইটা লাগাতে পারো, বা এইটা লাগাতে পারো। আচ্ছা, তুমি ভাবতে পারো যে ওই চাবিটা লাগিয়ে দিলে এই 2টোর মধ্যে যোগ হয়ে যায়, তাহলে বুঝতে পারছে পারে মাঝে আমাকে চাবি লাগিয়ে দিতে হবে। এইখানে চাবি লাগালে এই 2টোর মধ্যে যোগ হয়ে যাবে, এইখানে চাবি লাগলে এই 2টোর মধ্যে যোগ হয়ে যাবে। এরকমভাবে 4টা ঘর থাকে, 2টো চাবি থাকে একসঙ্গে, ঠিক আছে? তুমি চাইলে হয় এইটা লাগাতে পারো চাবি, নাহলে এইটা লাগাইতে পারো। এবং ওই চাবিকে ঘুরিয়ে দিলে কারেন্টের দিকও চেঞ্জ হয়ে যাবে। ওটা দেখাবো কী করে হয়। এইখান থেকে ব্যাটারিটা যোগ করবে, দেখো ব্যাটারিটা যোগ করবে আমি এই প্রান্তের সঙ্গে এই প্রান্তে, ঠিক আছে? এখানটাতে ব্যাটারি দেবো, এইভাবে থাকে। ভয়ঙ্কর সার্কিট হয়েছে। আচ্ছা, কিছু নাম দিয়ে দাও। ধরো এই প্রান্তের নাম দিলাম আমি এ, যেখানটাতে জকি টাচ করছে তারে ওখানটার নাম দিলাম বি, আর এখানটাতে সি, আর এই যেখানে মাঝখান থেকে তারটা আসছে ওটা হচ্ছে ডি পয়েন্ট। এই যে ইনস্ট্রুমেন্ট যেখানে কারেন্টের দিক পরিবর্তন করা হয় ওর নাম হচ্ছে কমিউটেটর।
এখন অপারেশনটা দেখে নাও, আমি এটার একটা জুম ছবি আঁকবো, আর ভিতরে আসলে কি থাকে। সার্কিট সিম্বল এটা, মানে কমিউটেটরের সিম্বল হয় এরকম 4টা ডট দিয়ে তার দিয়ে যোগ করা থাকে 4টা। এবার ব্যাপার বুঝো এখানে কীভাবে এবার কারেন্টের দিকটা চেঞ্জ সেটা বলি। দেখো তুমি যদি প্রথমে এইখানে চাবিতে যোগ করো, মানে এই তারটা যদি যোগ করে দাও, আর যদি এই তারটা যোগ করে দাও, তাহলে দেখো এই সময় কারেন্ট কোন দিকে যাবে? আমরা জানি সবসময় মাইনাস থেকে প্লাসের দিকে কারেন্ট যায়, মানে এখন কারেন্ট যাবে এই দিক বরাবর, ঠিক, মানে ক্লকওয়াইজ। এবার যদি তুমি ওই চাবিগুলোকে খুলে এইগুলো যোগ করো, এইটার সঙ্গে এইটার সঙ্গে, এবার দেখো কোন দিকে কারেন্ট যাবে, এই দিকে। এবার যাবে অ্যান্টি ক্লকওয়াইজ, বুঝতে পারছো? এইভাবেই কারেন্টের অভিমুখ পরিবর্তন করা হয় একটা কমিউটেটরের সাহায্যে, বুঝতে পারছো? এগুলো তোমরা প্র্যাকটিক্যাল যখন করবে তখন ব্যাপক লাগবে। একটা কথা কিন্তু মনে রাখবে, ঘর আছে 4টা কিন্তু চাবি আছে 2টা, এবং তুমি 2টা চাবিকে সবসময় বিপরীতে লাগাবে, এদিকে লাগালে ওদিকের সঙ্গে, ঠিক আছে? ওখানে পাশাপাশি লাগিয়ে দাও নি, তাহলে সব শেষ, তাহলে কারেন্ট যাবে না। তুমি দেখো তুমি যদি এই চাবিটা খুলে এখানটা লাগিয়ে দাও, এই দিকে তো পুরো সার্কিট ওপেন হয়ে আছে, কারেন্ট যাবেই, বুঝতে পারছো? ওরকম হবেই না, সবসময় তোমাকে বিপরীতে লাগাইতে হবে, এই কোনা এই কোনা। যদি তুমি এই চাবি লাগাইতে, আমরা জানি মাইনাস থেকে প্লাসের দিকে কারেন্ট যায়, মানে এ ঘুরে এই দিকে ঘুরবে। আর যদি এই দিকে চাবিটা লাগাতে, এইটা, তাহলে এই কারেন্ট এখান দিয়ে গিয়ে এদিক দিয়ে পাস করে যেত ক্লকওয়াইজ। তো এর ক্যালকুলেশনটা দেখাই। আচ্ছা, তোমরা তো রোধের ফর্মুলা জানো, কারণ বেসিক্যালি যেহেতু আমার এখানে রোধ মাপার ইনস্ট্রুমেন্ট এটা, তো রোধের ফর্মুলা লাগবে। আর সমান কী হয় সূত্র? রো ইন্টু L/A। এইটা দেখো, এই পুরো তারটার দৈর্ঘ্য ছিল 100 সেমি। আমি তাহলে ধরি যে এই 0 থেকে B পর্যন্ত যেখানে জকিটা ঠাকাইছি ওইটা ধরো L1, ওইটা ধরো L1 দৈর্ঘ্যের, তাহলে বাকিটা কত হবে? 100 মাইনাস L1। এখান থেকে তোরা ওটা হবে 100 মাইনাস L1, বুঝতে পারছো? আমি কেন করছি? কারণ আমি এবার রোধের যখন অনুপাত করবো সেই P/Q R/S, তখন P/Qর জায়গাতে আছে, দেখো এখানে রোধের সঙ্গে দৈর্ঘ্যের কী সম্পর্ক আছে? সমানুপাতিক সম্পর্ক। কারণ দেখো তুমি এই তারটার ক্ষেত্রে আমি কি বলছিলাম, এ হচ্ছে ইউনিফর্ম ক্রস সেকশানের, মানে সব জায়গাতেই সমান ক্রস সেকশন যুক্ত, সমান প্রস্থচ্ছেদের, তার মানে এ সব জায়গায় সমান। আবার রো তো একই মেটেরিয়াল দিয়ে তৈরি, এটা মানে হ্যাঁ, তুমি যেই সংখ্যাটা দিয়ে তৈরি করছো, এটা যে অ্যালয় দিয়ে তৈরি করছো, সেই অ্যালয়টাই সব জায়গাতে আছে। তার মানে আমি ডিরেক্ট বলতে পারি তাহলে আর প্রপোর্শনাল টু এল, যত বেশি এই দৈর্ঘ্যটা বাড়বে তত রোধের মান চেঞ্জ হবে, সেরকম। আচ্ছা, তাহলে দেখো এই আমি P/Qটা কি লিখতে পারি? দেখো এখান থেকে P/Q, পিটা হচ্ছে এই বাহুটার রোধ এতটা, আর কিউটা হচ্ছে এই বাহুটার রোধ, ওটা আমি বলতে পারি L1 বাই এইটা। এটা বুঝতে পারছো না? পারো নি? আমরা জানি দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হয়, তাহলে P/Q করলে এখন আসবে L1 বাই 100 মাইনাস L1। আবার আমরা এক্ষুনি হুইস্টন ব্রিজে কী কনসেপ্ট দেখছিলাম? P/Q সমান কী আছে? সমান আছে R/S। তাহলে এখান থেকে আননোন রোধ যেটা ছিল S, এর মান কী পাবে? এর মান আসবে দেখো 100 মাইনাস L1 বাই L1 ইন্টু R আসবে। এইভাবে তুমি একটা প্র্যাকটিক্যালের সাহায্যে মিটার ব্রিজ লাগিয়ে আর কি যে কোনো অজানা রোধকে অ্যাকুরেটভাবে মাপতে পারো একদম। তো এই যে জকিটা, ওটাকে অ্যাকচুয়ালি এরকম করে টিপলে টাচ করা হয়, ঠিক আছে? সরানো যায় আর টিপলে টাচ হয়। ওর কাজটা কীভাবে হয়? ওকে তোমাকে সরি দেখতে হয়। ধরো প্রথমে তুমি জকিটাকে এই ধারে নিয়ে এলে, টিপবে, দেখবে গ্যালভানোমিটারে প্রচুর ডিফ্লেকশান দিচ্ছে, তার মানে ওখানে নিষ্পন্দ বিন্দু নেই। আবার সরি আনলে, এখানে টিপলে দেখলে হালকা লোড দিচ্ছে, তার মানে ভাবতে হবে ওর কাছাকাছি কোথাও একটা আছে। আর একটু যেতে হবে, গিয়ে দেখবে একটা সময় এমন একটা পয়েন্ট আসবে যেখানে কোনো ডিফ্লেকশান দেয় না। মানে কি? ওখানে কোনো কারেন্ট যায় না, তার মানে ওটাই হচ্ছে সেই ব্যালেন্স কন্ডিশন। তার মানে ওই বিন্দু থেকে তোমাকে হিসাব করতে হবে, ওখান থেকে এই দিকটা হচ্ছে P, ওই দিকটা হচ্ছে Q, আর বাকি তো RS উপরে আছে। দেখো তুমি যখন প্র্যাকটিক্যাল করবে তুমি তো দেখতে পাচ্ছ যে তুমি কত সেমিতে ওটা টাচ করছো। তাহলে L1 এর মান জানো তুমি, তার মান বসালে দেখো, আর আরটা হচ্ছে যে কোনো একটা জানা রোধ, তুমি যেটা জানো, এক্সট্রা অজানা। এই পাতের কোনো রোধ নেই বলে ধরা হয়। ওটা অ্যাকচুয়ালি একবারে তামার একটা চাওড়া পাত ইউজ করা হয়। তুমি চাইলে রূপারও ইউজ করতে পারো, কিন্তু
অত পয়সা নেই বলে আপাতত তামা দিয়ে কাজ চালিয়ে দেওয়া হয়, বুঝতে পারছি। কমিউটেটরটা দেখলে একটু, কমিউটেটরটা সাইজে হয় এরকম গোল মতো। একটা কমিউটেটর দেখতে কীরকম হয় আমি একটু আঁকার চেষ্টা করি। এইরকম একটা কমিউটেটর দেখতে হয়, যেটা আমার বেশি বড় ফাঁকা হয়েছে অ্যাকচুয়ালি, মাঝে এত বড় ফাঁকা থাকে না। এবার হ্যাঁ, এইগুলো হচ্ছে চাবি লাগানো হয়। এইখানে চাবি লাগানো মানে এই দুটো টাচ হয়ে গেল একদম। এবারে যেমন তুমি ব্যাটারি লাগাতে, ব্যাটারি লাগিয়ে দাও একটা, এর সঙ্গে এই কোনটা ব্যাটারি লাগানো, ঠিক এই দুটো। আর এইটা থাকে ওদিক দিয়ে বেরিয়ে যায়, এটা ওই দিকে বেরিয়ে যায়, ঠিক এটা নিয়ম। যখন তুমি এই দুটোতে চাবি লাগাবে, এইটাতে লাগালে এটাতে লাগালে, তখন এইটার সঙ্গে এটা টাচ, এইটার সঙ্গে এটা টাচ, তখন কারেন্ট কোন দিকে যাবে? এই দিক দিয়ে যেয়ে এই দিকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, যেমন এখানটা ছিল, ঠিক আছে। আর যখন তুমি এই দুটো চাবি লাগাবে, তখন এই দুটো টাচ হয়ে গেল, তার মানে তখন কারেন্ট যাবে এইটা দিয়ে এই ক্লকওয়াইজ ঘুরবে, বুঝতে পারছো? দেখো, এই মিটার ব্রিজ একদম অ্যাকুরেটভাবে রোদ মাপতে পারে সেটা ঠিক আছে, কিন্তু যেহেতু বুঝতে পারছো 1 মিটার লম্বা একটা মেশিন, ওকে তুমি সব জায়গায় যেতে পারবে? তাহলে তোমাকে এমন একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে যে ছোটোখাটো পকেটের মধ্যে চলে যাবে, এরকম একটা ব্যাপার। এইবার যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার অর্থাৎ ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের পোর্শন আমাদের স্টার্ট হয়ে গেছে আগেরটা থেকে। আগেরটা পড়েছিলাম মিটার ব্রিজ, এবার পড়বো পোটেনশিওমিটার। এগুলো সব ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এর সাহায্যে কী কী কাজ করা যায়? এর সাহায্যে তুমি মাপতে পারো কোষের তড়িৎচালক বল, কোষের তড়িৎচালক বল, বা তুমি দুটো কোষের মধ্যে তড়িৎচালক বলের তুলনাও করতে পারো। দুটি কোষের তড়িৎচালক বলের তুলনা, তড়িৎচালক বলের তুলনা। আর একটা কাজ করা যায় এর সাহায্যে, কোষের অভ্যন্তরীণ রোধ মাপা যায়। কোষের অভ্যন্তরীণ রোধ পরিমাপ করা যায়, বুঝলে। আমরা এই যে মাল্টিমিটারের সাহায্যে বা ভোল্টমিটারের সাহায্যে যদি আমি কোষের তড়িৎচালক বল মাপতে যাই, মাপতে কখনো পারবো না। কারণ আমার তড়িৎচালক বলের ডেফিনিশনে কী বলা ছিল বলো তো? যদি সেই বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ না হয়, তাহলে ওই অবস্থায় দুটো তড়িতের মধ্যে যে বিভব পার্থক্য তাকে বলা হয় তড়িৎচালক বল। যদি কারেন্টই না যায়, তুমি ভোল্টমিটারের সাহায্যে মাপতেই পারবে না ভোল্টেজ। কিন্তু আমি এই যে পোটেনশিওমিটার লিখছি, এই একবারে অ্যাকুরেটভাবে ওর তড়িৎচালক বলটাই মাপে। আচ্ছা, ইনস্ট্রুমেন্টটা দেখি তাহলে কীরকম হয় পোটেনশিওমিটার। আচ্ছা, প্রথম কাজটা করবো আগে কোষের তড়িৎচালক বল নির্ণয়। ইনস্ট্রুমেন্টটা এরকম হয়, এখানটা একটা মিলি অ্যামমিটার লাগানো থাকে, ঠিক আছে। মিলি অ্যামমিটার মানে যে অ্যামমিটারের কাজ কি হয়? কারেন্ট মাপা। হ্যাঁ, আর এখানটাতে একটা রিওস্ট্যাট লাগানো থাকে। হ্যাঁ, এইটা হচ্ছে রিওস্ট্যাট বলে, RH। রিওস্ট্যাটের কাজ কি? এমনি রোধ থাকলে সে রোধের কাজ করে। রিওস্ট্যাট হচ্ছে ভেরিয়েবল রোধ, তুমি চেঞ্জ করতে পারো। আগে অ্যাকচুয়ালি এরকম একটা উপরে একটা মতো আছে আর কি, তাকে এদিকে সরানো যায়, এদিকে সরানো যায়। তুমি ওই দিকে সরিয়ে দিলে রোধ কমে যাবে, এদিকে আস্তে সরিয়ে নিলে আবার রোধ আস্তে আস্তে করে বাড়বে। আমি এখান থেকে যে কাজগুলো করবো আর কি, এখান থেকে আমি যেই কোষটার তড়িৎচালক বল মাপবো তাকে এখানটা লাগাবো, বুঝতে পারছো? এই কোষটার আমি তড়িৎচালক বল মাপবো, তো ওর সঙ্গে একটা আমি একই রকমভাবে গ্যালভানোমিটার লাগিয়ে রাখবো। লাগিয়ে একটা এরকম জকি আসবে এখানে, আবার সেই এই তারের সঙ্গে একটা জকি থাকবে। এই যে তারটা ইউজ করা, তুমি দুটো পয়েন্টের নাম ধরো, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি। এই এবির মধ্যে যে তারটা আছে ওটা হয় 1000 সেমি লম্বা, 1000 সেন্টিমিটার। অ্যাকচুয়ালি সার্কিটে এখানে ছোটো করে দেখানো আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা সেই বক্সের মতো আছে আর কি। বক্সের এদিকে তার, এদিকে তার, এদিকে তার, এদিকে তার। অত লম্বা মেশিন মানে বুঝতে পারছো? অত লম্বা করা যাবে না। যেন কি হচ্ছে, চারকোনা করে দিয়ে যেমন লম্বা তার আঁকা যায়, ওর অত বড় না করে বাক্স করে দিয়ে এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইন করে দিচ্ছে। এটা হচ্ছে গ্যালভানোমিটার।
আচ্ছা, এখানে যে ব্যাটারিটা আছে ওর ইএমএফ ধরো ই, কিন্তু আমাকে মাপতে হবে এইটা E1, ঠিক আছে, মাপবো আমি ওইটা। আচ্ছা, এখানে জকি আছে, জকিটা যে দ্বারা লিখার এই বিন্দু যেখান থেকে ঠেকবে ওটা সেটা এন। ঠেকবে মানে কি, একই রকমভাবে তুমি সেই সরি দেখবে যে কোনখানে ঠেকালে এই ডিফ্লেকশান বন্ধ হয়ে যায়, নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে, তো সেই বিন্দু দিয়ে ঠেকাবে। ব্যাস, এখানে আমার উদ্দেশ্য কি তাহলে, এই যে E1 কোষটা আছে, E1 কোষের তড়িৎচালক বল নির্ণয়, কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে হবে আমাকে E1 কোষটা। আচ্ছা, এই যে মোট যে তারটা ছিল এ আর বির মধ্যে, ঠিক তো, এই এ থেকে স্টার্ট করে একদম বি পর্যন্ত, তো আমি ধরি ওই তারটার মোট রোধ হচ্ছে আর, মানে এইটা 1000 সেন্টিমিটার লম্বা তারের রোধ হয় ছোটো হাতের আর, আমি ছোটো তারা ধরছি, তাহলে 1 সেন্টিমিটারের রোধ হতে হবে R/1000। আর আমি ধরি যে ধরো, তাহলে দেখো এইখানে জকি ঠেকানো মানে কি, এই এ থেকে এন পর্যন্ত হচ্ছে সেই এল দূরত্ব, যেমন আগেরটা সেই মিটার বিজের ক্ষেত্রে ছিল, যেখানে ঠেকে তার আগে পর্যন্ত, ঠিক। আমি তাহলে ধরি যে ওই এ থেকে এন পর্যন্ত তারের দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এল সেমি জন্য রোধ কত হবে, R × L/100, 100 কি 1000। তাহলে আমি মোটামুটি এই বিন্দু থেকে এই বিন্দুর মাঝের রোধটা পেয়ে গেছি, এই পরিমাণ। আমাকে ক্যালকুলেশন করতে বলছে ওর ইএমএফ ক্যালকুলেশন, ভোল্টেজ। আচ্ছা, বিভব সমান কি হয়, কারেন্ট ইন্টু রোধ, যেহেতু এখানে ব্যাটারি লাগানো আছে ধরি, তাহলে এই সার্কিটের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছিল, হ্যাঁ। আর নিষ্পন্দ অবস্থা, দেখো নিষ্পন্দ অবস্থা মানেটা কি, তার মানে এখানে এই এ বিন্দু আর এন বিন্দুর বিভব পার্থক্য সমান আছে। ভাবো তুমি, এখানে বিভব সমান বলেই তো এখান থেকে কোনো কারেন্ট যায়নি। যদি দুটো বিন্দুর বিভব প্রভেদ সমান হয়, বিভব সমান হয়, তাহলে ওখান থেকে কোনো কারেন্ট যাবে না। তাহলে এখানে নিশ্চয়ই এ বিন্দু আর এন বিন্দুর মধ্যে বিভব সমান আছে। আচ্ছা, তাহলে আমার নির্ণেয় তড়িৎচালক বল বা এ ও এন বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, এ আর এন এর মধ্যে কি হবে, মাঝে যে ব্যাটারিটা আছে ওইটার সঙ্গে সমান হবে, অর্থাৎ E1 সমান ভি সমান কি হয়, আই আর, আইটা হচ্ছে ছোটো হাতের আই, আর আরটা বেরিয়েছে এইটা এল দৈর্ঘ্যের আর, ঠিক আছে, মানে RL/1000, এটাই হচ্ছে সূত্র। তাহলে তুমি যে পাচ্ছ যেটা E1 সমান IRL/1000, ঠিক আছে। এই ভ্যালুগুলো বসালেই তুমি এই কোষটার তড়িৎচালক বল পেয়ে যাবে। তুমি তো এইখান থেকে এতটা পর্যন্ত রোধটা, ইনস্ট্রুমেন্টের টোটাল রোধ পেয়ে যাবে তুমি। আরটা, আইটা হচ্ছে কারেন্ট, যেটা এখানে মিলিমিটার লাগানো আছে, তুমি মেপে ফেলতে পারো কারেন্টটা কত হয়। আর এলটা হচ্ছে দৈর্ঘ্য, ওখান থেকে এতটা দৈর্ঘ্য আছে। 2 নম্বর যে কাজটা বলছে, দুটো কোষের মধ্যে তড়িৎচালক বলের তুলনা। দেখো কাজ একদম আমি সিমিলার করব, শুধু কি করব, এখানে একটা ব্যাটারি লাগানো ছিল বা দুটো লাগাবো, তাদের তুলনা করব। ধরো আরেকটা ব্যাটারি লাগিয়ে দেবো ওর সঙ্গে, দেখতে পাচ্ছ আমি কি করছি, এখানে আরেকটা এক্সট্রা ব্যাটারি লাগিয়ে দিয়েছি, আর এখানে আবার একটা সেই কমিউটেটরের মতো লাগিয়ে রাখছি। এখানে অ্যাট এ টাইম তুমি একটাই চাবি লাগাতে পারো। এইখানে চাবি লাগালে তাহলে এই E1 ব্যাটারিটা চালু হবে, এইখানে ব্যাটারি চাবি লাগালে তাহলে E2 ব্যাটারি চালু হবে। উপরটা ধরো E1, নিচেটা E2, এই তো। তুমি এখান থেকে বলো কি পাচ্ছ, তুমি E1 প্রপোর্শনাল টু L দৈর্ঘ্যের সঙ্গে, তাহলে তুমি তো রেশিও পেতে পারো। E1/E2 যদি করো তাহলে আসবে L1/L2, বাকিগুলো শব্দ ওর ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ধ্রুবক, কনস্ট্যান্ট। তুমি চেঞ্জ করছো ব্যাটারি, ওর জন্য তুমি লেন্থটা চেঞ্জ হবে নিষ্পন্দ বিন্দুর, ব্যাস। এভাবে হচ্ছে এই 2 নম্বর যে কাজটা, দুটি কোষের মধ্যে তড়িৎচালক বলের তুলনা করতে পারো খুব সহজেই। যে হুইস্টন ব্রিজের কনসেপ্ট শিখছিলাম, তো তার উপর বেসিস করে কিছু সার্কিটের প্রবলেম শিখবো আজকে। যেমন একটা প্রথম যে প্রবলেমটা করবো, প্রথম প্রবলেম 1 নম্বর, এইভাবে একটা সার্কিট দেওয়া আছে অনেকগুলো রোধের, মিডিল থেকে আরেকটা রোধ দেওয়া আছে। তোমাকে বলছে এর মধ্যে ফাইন্ড করতে হবে এই যে দুটো প্রান্ত, এটা এ, এটা বি, এ ও বি এর মধ্যে তুল্য রোধ বের করতে হবে। তোমাকে ফাইন্ড করতে হবে R of AB এর মান কত, যেখানে প্রতিটা রোধের মান বলা আছে
এটা আছে 2 ওহম, এটা আছে 4 ওহম, এটা আছে 3 ওহম, এটা 1 ওহম, এটা 2 ওহম। বেসিক এটা হুইস্টন ব্রিজের কনসেপ্ট লাগালে একদম সহজে হবে। তুমি দেখো যদি এই দুটো প্রান্তকে যদি দুদিকে যদি টানো, দেখো এটা মাঝে পড়ে যাবে আর এটা এই ঢাল হয়ে যাবে, ওটা ওই ঢাল, এটা এই ঢাল, এটা এই ঢাল, মানে এটা জাস্ট হুইস্টন ব্রিজ হয়ে যাবে। ওটা তো জাস্ট আমি মানে ধরে নিলাম, কিন্তু তুমি আসলে বুঝবে কী করে যেটা ব্যালেন্সড হুইস্টন ব্রিজ না এমনি আনব্যালেন্সড হুইস্টন ব্রিজ? কারণ দুরকম হয়ে বলছিলাম। আমার ব্যালেন্স হুইস্টন ব্রিজের শর্ত কী ছিল? এইটা বাই এইটা সমান হয় এইটা বাই এইটা। তুমি করে দেখা হয় কি না? এদিকে আছে 2 ওহম বাই 1 ওহম, আর ওদিকে আছে 4 ওহম বাই 2 ওহম। তাহলে দেখো এ তো কেটে যাবে 2 2, তাহলে কী হবে 2 ওহম বাই 1 ওহম। তাহলে কী হলো? এই দুটো সমান। তুমি ধরতে পারো ধরো এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এই তো। তাহলে সূত্র কী ছিল আমার? পি বাই কিউ সমান আর বাই এস হয়। তুমি করে দেখো হয় কি না? পি বাই কিউ সমান আর বাই এস। দেখো পির মান আছে 2, এটার মান 1, 2 বাই 1, আর এদিকে আছে 4 বাই 2, মানে একেও ভাঙলে 2 বাই 1 আসবে, মানে দুটো সমান হচ্ছে। তার মানে এটা ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। আবার ব্যালেন্সড হুইস্টন ব্রিজের মানে সেই নিস্পন্দ অবস্থায় হুইস্টন ব্রিজ যাকে বলে, তার কন্ডিশন আমরা কী জানতাম? যে ওর মাঝের এখান থেকে কোনো কারেন্ট যায় না, কারণ এখানেও যা বিভব হয় এখানেও তা বিভব হয় এক্স ওয়াই দুটো পয়েন্টে। তার মানে এই রোধটাকে রাখাও যা না রাখাও, তার কারণ এর মধ্যে কোনো কারেন্ট যাবে না। যেখান থেকে কারেন্ট যায় না তাকে সার্কিটের মধ্যে লাগিয়ে রাখলেও যা হবে, আর কেটে দিলেও তা হবে। তাহলে এ যদি না থাকে তাহলে তো সার্কিট সোজা হয়ে গেল। দেখো এই দুটো সিম্পলি সিরিজে পড়ে আছে শ্রেণীতে, এও শ্রেণীতে, তারপর দুটো সমান্তরালে করলে তুল্য রোধ পেয়ে যাবে। দেখো এই দুটোকে সিরিজ করলে কী হবে? 4 2 6, তাহলে উপরটা 6 আর নিচেরটা আছে 1 আর 2 মানে 3, এটা আছে 3 ওহম। আচ্ছা, সমান্তরালের ক্ষেত্রে করার নিয়ম কি হয়? সেই 1 6 বাই 1 3, তুমি 6 লো, তাহলে 1 + 2, তাহলে উত্তর আসবে অ্যাকচুয়ালি 3 বাই 6, মানে 1 2। 1 2 মানে তুল্য রোধ কত হবে? এটা তো 1 বাই আর এ বি, তাহলে আর এ বি সমান কি আসবে? এটা হলো অ্যান্সার। উত্তর আসছে 2 ওহম। 2 নম্বর যে প্রবলেমটা করবে এবারে, তোমাকে সিম্পলি এইভাবে ধরো সার্কিট দেওয়া আছে। আমি এই টাইপের প্রবলেম আগেও করেছি, কিন্তু সেখানে আমি বেসিক এইগুলোর সঙ্গে তার দিয়ে যোগ করতাম, মনে আছে? এবার আর তার দিয়ে যোগ করব না, তার দিয়ে যোগ করলে তো সোজা হয়ে গেল। ওকে আমি রেজিস্ট্যান্স দিয়ে যোগ করব, রোধ দিয়ে যোগ করব, এখানের সঙ্গে এখানে একটা। এগুলোকে তার দিয়ে যোগ করলে সিম্পলি সেই পোটেনশিয়াল ডিভাইডার লাগালে হয়ে যায়। কিন্তু রেজিস্ট্যান্স পড়ে গেছে মানে কি? এখানের ভোল্টেজ এখানে ভোল্টেজ একই নয়, এই দারোয়ান পড়ে গেছে, বুঝতে পারছো? ঢুকতে দিবেনি। আচ্ছা, প্রত্যেকটা রোধের মান আর করে দেওয়া আছে, অসুবিধা নেই, সবগুলো আর করে। হ্যাঁ, তোমাকে প্রশ্ন বলা হলো এ আর বির মধ্যে তুল্য রোধ কত হবে, আর ও এ বির মান কত। তোমাকে আমি 4টা অপশান দিই, তুমি চেষ্টা করো। আমি 4টা অপশান দিচ্ছি তোমাকে। প্রথম অপশান দিচ্ছি আর বাই 2, দ্বিতীয় অপশান দিচ্ছি আর, তৃতীয় অপশান দিচ্ছি 2R, আর 4 নম্বর অপশান দিচ্ছি 2R বাই 3। তুমি প্রথম চেষ্টা করো এর তুল্য রোধ কত হবে এদের মধ্যে। যেহেতু মোটামুটি 5টা রোধ আছে, মানে আমি ইজিলি হুইস্টন ব্রিজের কনসেপ্ট লাগাতে পারি। তো বেসিক দেখো, এই প্রবলেম করার জন্য আগে আমি সেই একই রকমভাবে একটা ব্যাটারি আছে বলে ধরে নিই। একটা কাল্পনিকভাবে এখানে যেন একটা ব্যাটারি লাগানো আছে, যেটা ভি ভোল্টেজের ব্যাটারি, ঠিক আছে? তাহলে এ যদি ভি হয় তাহলে এদিকটা ভি হয়, এদিকটা 0 হয়, আমরা যেমন নিয়ম জানতাম। এইখান থেকে কি আসবে? এখানে ভি পড়বে, আর এখানে 0 মানে এখানে পড়বে 0। কিন্তু দেখো ওই দুটো পয়েন্ট ছাড়া আর কোথাও ওই ভোল্টেজটা যাবে না, কারণ এদিকে যেতে চাইলে এখানে রোধ আছে, এখানেও রোধ আছে, মানে যাবে না, ওখানে ভি থাকবে। এ 0 দেখো, এও এদিকে যেতে পারবে না, এদিকেও যেতে পারবে না, রোধ আছে। তার মানে মাঝে আমাকে, তাহলে এই পয়েন্টে কত ভোল্টেজ হবে আমি তো জানি না, বা এই পয়েন্টে আমি তাহলে ওগুলো আননোন কিছু ভোল্টেজ ধরে নিই। ধরো এই পয়েন্টটা ধরলাম এক্স, এই পয়েন্টটা ওয়াই। এবার দেখো কতগুলো ভোল্টেজ আছে মাঝে, একটা ভি, এক্স, ওয়াই, 0, 4টা পয়েন্ট আছে। তাহলে আমি 4টা পয়েন্টকে দেখো আঁকবো এইভাবে। তাহলে 4টা পয়েন্টে 4টা নাম দিয়ে দাও। আমি নাম দিলাম ধরো এটা ভি, এটা 0, এটা এক্স, এটা ওয়াই,
4টা পয়েন্ট ছিল। আচ্ছা, প্রথম রোধটা দেখো কার কার মধ্যে আছে, ভি আর এক্স এর মাঝে। তাহলে ভি আর এক্স এর মাঝে এইটা, ভি আর এক্স এর মাঝে একটা গেল, মানে এই রোধটার কাজ শেষ। ওর পাশেটা দেখো কি আছে, এক্স আর ওয়াই এর মাঝে, মানে এই মাঝে মিডিলটা, দুটা রোধের কাজ শেষ। 3 নম্বরটা ওয়াই আর জিরোর মাঝে, মানে এইটা। 3টা রোধের কাজগুলো, এখনো দুটো বাকি আছে। আচ্ছা, এই কার কার মধ্যে আছে, ভি আর ওয়াই, মানে এইটা ভি আর ওয়াই এর মাঝে, এই তো। আর কে বাকি আছে, এ হয়ে গেলে এটা এক্স আর জিরোর মাঝে, মানে এইটা। বলো, এই ছবিটা কি দেখে হুইস্টন ব্রিজ বলে পছন্দ হয়নি? কি সুন্দর চকচক করছে, ঠিক? আচ্ছা দেখো, প্রত্যেকটা রোধের মান তো আর করে ছিল, তো সবগুলাই যদি আর হয় তাহলে এটা নিষ্পন্দ হবে না, হবে নি? আমার নিয়ম কি ছিল, এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা হয়, তাহলে আর বাই আর করলেও যা হয় আর বাই আর করলেও একই হয়, মানে এটা অবশ্যই ব্যালেন্স আছে, নিষ্পন্দ অবস্থায়। তার মানে এই মাঝেরটার কোনো কাজ নেই, ঠিক তো? আমার কনসেপ্টে কী ছিল, সবসময় যদি সেই পি বাই কিউ সমান যদি আর বাই এস হয়, তাহলে সবসময় এই মাঝখান থেকে কোনো কারেন্ট যাবে না, মানে মাঝখানে রোধটা রাখাও যা না রাখাও তা। আমি খুলে নিচে রাখিনি ওখানে, তাহলে এবার তো তুমি সিম্পলি পারবে। এই দুটো প্রান্তের মধ্যে বের করতে বলছে তোমাকে রোধ, তুল্য রোধ। এই দুটোর শ্রেণীতে আছে, এই দুটোর শ্রেণীতে আছে, তারা পরস্পর সমান্তরালে আছে। ক্যালকুলেশন করে যাবো তো। আচ্ছা, করলে দেখো কী হয়, এই দুটো শ্রেণী আছে মানে 2r, আবার এও 2r, দুটো 2r সমান্তরাল, মানে 1/r ab সমান তুমি লিখতে পারো এরকম 1/2r প্লাস 1/2r, তাহলে যোগ করলে আসবে 2/4r, সরি 2/2r, 2/2r, তা 2 কেটে যাবে, তাহলে আর এ বির মান কত আসবে, শুধু আর। বুঝতে পারছো? তাহলে কারেক্ট অপশান তোমার হিসাব অনুযায়ী যেটা ছিল অপশান 2 নম্বরটা যেটা ছিল বিতে, শুধু আর। 3 নম্বর যে প্রবলেমটা করবে এবারে, রেজিস্ট্যান্সগুলো এভাবে আছে, এখানে অনেকগুলো রোধ এভাবে দেওয়া আছে, এইভাবে এইগুলো সিম্পলি যোগ করা আছে। এটা সে আমরা একটা চাটাই তৈরি করার মতো হয়ে গেছে, বুঝতে পারছো? দুটো পয়েন্ট আছে এ ও বি, তোমাকে যেটা প্রশ্ন বলছে এর হচ্ছে তুল্যরোধ বের করতে হবে, আর অফ এ বি মান কত হয়। যেখানে তোমাকে রোধের মানগুলো বলা আছে সব এইগুলো সব 2r করে রোধ আছে, 2r 2r, এও 2r, এও 2r, এও 2r, এ 2r, কিন্তু এটা ছোট হাতের আর এটা ছোট হাতের আর। আচ্ছা দেখো, এই ডায়াগ্রাম দেখলে বোঝা যায় ওপরের এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা একদম সিমিলার সেই আমাদের প্রথম যে প্রবলেমটা ছিল তার মতো। কি তুমি যদি ভাবো যে নিচেরটা নেই, হ্যাঁ? আচ্ছা, তাহলে এর আমার নিয়ম কী হতো, সেই পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে করে দেখো দুটো ব্যালেন্সে আছে কি না। এদিকটা আছে 2r বাই আর, ওদিকটাও আছে 2r বাই আর, দুটো তো সমান আছে, তার মানে ব্যালেন্স আছে। ব্যালেন্স থাকলে তাহলে এই মাঝের 2r রোধরা থাকাও যা না থাকাও যা। আর নিচেরটা যদি দেখো সেও একদম সিমিলার, আর বাই 2r, এরও আছে আর বাই 2r, মানে দুটোই ব্যালেন্স আছে, মানে এইভাবে হয় আর কি। আমার নিয়ম ছিল পি বাই কিউ সমান আর বাই এস হয়, তাহলে এখানে আছে আর বাই 2r আর ওদিকেও আছে আর বাই 2r, তাহলে দুটো তো সমান। দুটো সমান মানে এটা তাহলে নিশ্চয়ই নিষ্পন্দ অবস্থায় আছে, হুইস্টন ব্রিজ। তার মানে মাঝের এই রোধের কোনো কাজ নেই, এখান থেকে কোনো কারেন্ট যাবে না। কারেন্ট যাবে না মানে ওকে খুলে নেওয়াই ভালো। তাহলে দেখো সিম্পলি এইটা সিরিজে আছে, এও সিরিজ এও সিরিজ, তারপর 3টা একসঙ্গে প্যারালাল আছে, এই তো নিয়ম। তাহলে শেষমেশ দেখো এইটা সিরিজ করলে আসে 4r, যোগ হয়ে যাবে সিম্পলি। আমি একবার করে দিচ্ছি, 1/r a b-র মান আসবে 3টার সমান্তরাল ভ্যালু, এটা যোগ করলে আসে 4r, তাহলে আসবে 1/4r প্লাস এটা দুটো শুধু আর ছিল মানে 2r, মানে 1/2r প্লাস এটাও 2 আছে 4, তাহলে 1/4r। তুমি সিম্পলি একটু ক্যালকুলেশন করে নাও, দেখো নিচে 4r আসবে, তাহলে এটা আসবে r প্লাস r 1/r a b, তাহলে আর এ বির মান কত আসবে,
4RR বাই এটা 2 ছিল মানে উপরে 4 মানে 4 হতো মানে 2 তে যাবে, তার মানে ওটা 2R মানে সবগুলোই 2 যাবে, মানে 2টা তাহলে কমন নিয়ে এলো। হ্যাঁ ঠিক বলছি। তাহলে হিসাব করে যেটা আসে এটা 4RR বাই 2টা কমন নিলে আসবে আর প্লাস আর, এটা অ্যান্সার। লসাগু করবে 4 আছে 2 আছে 2 দিয়ে 4 হয় 2 উঠবে উপরে। আজকের একদম লাস্ট বাট নট দ্য লিস্ট প্রবলেম, একদম ফেমাস একটা সার্কিট, প্রত্যেকের খুব ভালো লাগবে ব্যাপারটা। এই মাঝেও এখানে রোদ দেবো, এইভাবে একটা সার্কিট দেওয়া আছে। তোমাকে বলা হলো এর এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে তুল্য রোধ কত হবে। রেজিস্ট্যান্সের মানগুলো বলি, এটা আছে 2 ওহম, এটা 4 ওহম, এটা 1, এটা 2 ওহম, এটা 4 ওহম, এটা 2 ওহম, এটা 4 ওহম, এটা 1 ওহম। প্রশ্ন হচ্ছে এই এ প্রান্ত আর বি প্রান্তের মধ্যে তুল্য রোধ কত হবে, আর এ বির মান কত হবে। একটা প্রশ্ন ওটা যে তুল্য রোধ বের করতে হবে, এখানেই শেষ নয়, আরও অনেক প্রশ্ন আছে। আমি এটাকে একটা ব্যাটারির সঙ্গে যোগ করে দিই। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে এখান থেকে তাহলে কত কারেন্ট যাবে আই, আর এখানে দেখো তো কারেন্ট দুটো ভাগ হয়ে যাবে, এটা I1 I2 যাবে, মানে এখান থেকে I1 যাবেই তো। প্রশ্ন হচ্ছে দুটো যে কারেন্ট আছে I আর I1 ওদের মান কত হবে, I এর মান কত হবে, I1 এর মান কত হবে, কত কত কারেন্ট যাবে। যেখানে ব্যাটারিটা বলা আছে, এই ব্যাটারিটা আছে 12 ভোল্টের ব্যাটারি, 12 ভোল্ট, 12 ভোল্টের সিগমা ব্যাটারি আছে, সেখান থেকে সার্কিট। আচ্ছা দেখো তো এই ধরনের প্রবলেম তুমি হুইস্টন ব্রিজ কনসেপ্ট লাগাও খুব সহজে করতে পারবে। আমার হুইস্টনের নিয়ম কী ছিল, মাঝে যে রোধটা থাকে তার দুদিকের রেশিওটা সমান হতে হয়, সেই P/Q সমান R/S। তুমি দেখো একই হয় কি না, এটা আছে 2/4, এও আছে 2/4, তাহলে সমান, তার মানে মাঝের এই রোধটার কোনো কাজ নেই। বুঝতে পারছো? আমার হুইস্টন ব্রিজের নিয়ম কী ছিল, মাঝামাঝি যে রোধটা যায় সেই রোধের এই দিকে যে দুটো রোধ থাকে তাদের রেশিও আর ওর ওই দিকে যে দুটো রোধ তার রেশিওর অনুপাত যদি সমান হয়। আমার হুইস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থার শর্ত কী ছিল, P/Q সমান R/S। এইটা P, এটা Q, এটা R, এটা S। তুমি অনুপাত করে দেখো, এখানেও আছে 2/4, এখানেও আছে 2/4, দুটো তো সমান, তাহলে সমান মানে এটা হচ্ছে নিষ্পন্দ অবস্থায় আছে, প্রতিমিত অবস্থা যাকে বলে। তার মানে মাঝের দিয়ে কোনো কারেন্ট যাবে না, এখান দিয়ে ব্যালেন্স হয়ে আছে, বুঝতে পারছো? তাহলে এর কিছু কাজ নেই। আবার দেখো এই দিকটা দেখো, এরও আছে 2/4, এরও আছে 2/4, তার মানে এও আছে নিষ্পন্দ অবস্থায়, এ আছে ব্যালেন্স কন্ডিশনে। এবার তো তুমি খুব সহজেই পারবে, এগুলো কাজ নেই মানে এগুলো পুছে দেওয়াই খুব বুদ্ধিমানের কাজ হবে। এগুলো সিম্পলি সিরিজে যোগ হবে, এটা সিম্পলি সিরিজে যোগ হবে, প্যারালাল। আচ্ছা এগুলো যোগ করলে কত হয়, 2 2 4 2 6, আর এগুলো 4 2 8 2 12, 12 আর 6 আছে, এই তো। তার মানে R of AB যদি ভাবো, মানে AB প্রান্তের মধ্যে তুল্য রোধ 1/RAB সমান আসবে 1 6 1 12, এই তো। হিসাব করো 12 লসাগু 2 + 1 3 4 1 4, তার মানে RABর মান আসবে 4 ওহম। এটা তোমার একটা প্রশ্নের উত্তর গেল, তুল্য রোধটা বেড়েছে, এখানেই শেষ নয়। তোমাকে বলছে টোটাল কারেন্ট কত হবে আর এই রাস্তাতে কত কারেন্ট হবে, এই তো। আইডিয়া বের করলো। তোমার কারেন্টের সূত্র কি হয়, I সমান হয় V/R, ভোল্টেজ তো 12 আছে, আর তুল্য রোধ এখন কত বের করছো, 4, তার মানে 4 3 মানে 3 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল কারেন্ট যাবে, এখান থেকে যাবে 3 অ্যাম্পিয়ার কারেন্ট। এইবারে এই রাস্তা দিয়ে কত কারেন্ট যাবে সেটার জন্য নিয়ম কী হয় দেখো, আমার সেই সমান্তরাল নিয়ম কী হয়, এরও বিভব হবে 12, এরও বিভব 12, তাহলে কিন্তু এই রাস্তার বিভব যেন 12 ভোল্টেজ, তাহলে এই রাস্তার মোট রোধ কত দেখে লো, 2 2 4 2 6, রোধ আছে 6, ভোল্টেজ 12, কারেন্ট বের করলো। তাহলে I1 বেরাবে ওখান থেকে
ভি বাই আর, আচ্ছা ওটার রোধটা R1 ধরে নিই। তাহলে 12 আর রোধ হচ্ছে 6, মানে 2 অ্যাম্পিয়ার। তোমাকে যদি বলা থাকতো যে I2 মানও বের করো, তা তুমি কি করতে? এই রাস্তার রোধ দেখো কত হয়, 4 4 8 12, 12 ওহম 12 ভোল্ট, মানে 1 অ্যাম্পিয়ার। তার মানে এখান থেকে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, এখান থেকে যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, টোটাল কত যাচ্ছে? 3 অ্যাম্পিয়ার। সমান ভাগ কখন হবে? যদি এই রাস্তার রোধ সমান হয় তাহলে। তো এখানেই শেষ করছি আমাদের প্রবাহ তড়িৎ চ্যাপ্টার। তোমাদের এই পুরো চ্যাপ্টার সম্পর্কে যদি কোনো তোমাদের প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্ত রকম ডাউটগুলো ক্লিয়ার করার। আর বাকি তোমরা বাড়িতে খুব ভালো করে পড়াশোনা করতে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।